রাতের অন্ধকারে ইরানের আকাশ কেঁপে উঠছিল। একের পর এক বিশালাকার বিমানের গর্জন ছড়িয়ে পড়ছিল বায়ুমণ্ডলে। সাধারণ নাগরিকরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তে তেহরানের উপকণ্ঠের একটি সামরিক বিমানবন্দরে নেমে আসছিল একটির পর একটি কার্গো বিমান। বিমানগুলোর গায়ে কোনো চিহ্ন ছিল না, কোনো পতাকা উঠছিল না। কিন্তু যারা এই বিষয়ে ওয়াকিবহাল তারা ভালো করেই জানেন এই বিমানগুলো কোথা থেকে এসেছে। চীনের সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক কার্গো বিমান, যেগুলো সাধারণত কোনো গোপন মিশনেই ব্যবহৃত হয়। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। কেউ বলছেন এটা নিছকই গুজব, আবার কেউ দাবি করছেন এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র হয়তো চিরতরে বদলে যেতে চলেছে। আর এই বদলের সূত্রপাত ঘটেছে ইরানের আকাশে সে রহস্যময় রাতে, যখন 16টি চীনা সামরিক কার্গো বিমান একযোগে অবতরণ করেছিল পারস্য ভূখণ্ডে। গল্পটা শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় কিছু অস্পষ্ট ভিডিও এবং ছবি। সেগুলোতে দেখা যাচ্ছিল ইরানের আকাশে উড়ে যাওয়া বিশাল আকার কিছু বিমানের ছায়ামূর্তি। প্রথমে অনেকে এটাকে হেসে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন এসব ফেক, ফটোশপ করা। কিন্তু ধীরে ধীরে যখন একাধিক উৎস থেকে একই ধরনের তথ্য আসতে শুরু করলো, তখন বিশেষজ্ঞরা বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। এমন কিছু যা সাধারণ চোখের আড়ালে হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে। ইরান এবং চীনের সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে অনেক পেছনে ফিরে তাকাতে হয়। এই দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব, সেটা একদিনে তৈরি হয়নি। দশকের পর দশক ধরে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্ব যখনই ইরানের উপর চাপ বাড়িয়েছে, চীন তখন তার হাত বাড়িয়ে দিয়েছে তেহরানের দিকে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠিন দেয়াল পেরিয়ে বেইজিং বারবার ইরানকে সাহায্য করেছে, কখনো অর্থনৈতিকভাবে, কখনো কূটনৈতিকভাবে, আবার কখনো সামরিকভাবে। তবে এবারের ঘটনাটা যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। 16টি সামরিক কার্গো বিমান একসাথে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো, এটা কোনো সাধারণ বিষয় নয়। এর পেছনে যে পরিমাণ পরিকল্পনা এবং সমন্বয় প্রয়োজন, সেটা কল্পনা করলেই বোঝা যায় বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বিমানগুলোতে আসলে কী ছিল, কী এমন জিনিস যার জন্য এতগুলো বিমান একসাথে পাঠাতে হলো? বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই বিমানগুলোতে ছিল অত্যাধুনিক সব অস্ত্র এবং সামরিক সরঞ্জাম। ইরান ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করতে মরিয়া হয়ে উঠেছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে চীন। তারা জানে ইরানকে এই মুহূর্তে সাহায্য করলে ভবিষ্যতে তাদের পাওয়া যাবে একটি শক্তিশালী মিত্র হিসেবে। মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের লড়াইয়ে এটি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরেক দল বিশ্লেষক বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে এই পুরো বিষয়টাই একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন বা ভুল তথ্যের প্রচারণা। কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়াচ্ছে যাতে চীন এবং ইরানের সম্পর্ককে অতিরঞ্জিত করে দেখানো যায়। এতে করে পশ্চিমা বিশ্বে ইরান সম্পর্কে আরও বেশি ভয়ের পরিবেশ তৈরি হবে, যা কিছু পক্ষের স্বার্থে কাজে আসতে পারে। কিন্তু সত্যটা আসলে কোথায় লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরও গভীরে যেতে হবে। দেখতে হবে ইরান এবং চীনের সামরিক সম্পর্কের ইতিহাস, বুঝতে হবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিচার করতে হবে যেসব প্রমাণ আমাদের হাতে আছে সেগুলোর বিশ্বাসযোগ্যতা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি। এটা অবশ্য খুব একটা অবাক হওয়ার বিষয় নয়। সামরিক বিমান, বিশেষ করে যেগুলো গোপন মিশনে যায়, সেগুলো সাধারণত ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে রাখে, যাতে তাদের ফ্লাইট পথ সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে। তাই ফ্লাইটের রাডারে কিছু না পাওয়া মানে এই নয় যে ঘটনাটা ঘটেইনি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ইরানের যে সামরিক বিমানগুলো এই বিমানে অবতরণ করেছে বলে দাবি করা হচ্ছে, সেগুলোর সাম্প্রতিক স্যাটেলাইট ছবি পাওয়া বেশ কঠিন। আর যেগুলো পাওয়া গেছে সেখানে কিছু অস্বাভাবিক কার্যকলাপের আভাস মিললেও সুনির্দিষ্টভাবে চীনা বিমানের উপস্থিতি প্রমাণ করা যায়নি। তবে একটা বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, ইরান এবং চীনের সামরিক সহযোগিতা বাস্তব। এটা কোনো কল্পনা বা অনুমান নয়। অতীতে বহুবার প্রমাণিত হয়েছে যে চীন ইরানকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি এবং সরঞ্জাম সরবরাহ করেছে। ইরানের মিসাইল কর্মসূচিতে চীনের ভূমিকা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এমনকি কিছু পশ্চিমা গোয়েন্দা সংস্থা দাবি করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিতেও চীনের পক্ষ সহায়তা রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের মধ্যে যে সংঘাত হয়েছে, সেটা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। 12 দিনের সেই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতার অনেক দুর্বলতা প্রকাশ পেয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল মজুদ এবং সামগ্রিক যুদ্ধ পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে ইরান যে নিজেদের পুনর্গঠন করতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। আর সেই পুনর্গঠনে তাদের সবচেয়ে বড় সহায়ক হতে পারে চীন।
ইউরোঅ্যাক্টিভ নামের একটি ইউরোপীয় গণমাধ্যম সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা এই বিষয়ে নতুন আলো ফেলছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একাধিক সূত্র নিশ্চিত করেছে যে চীন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের বিপুল পরিমাণ তেল কিনে দিচ্ছে। এই তেল বিক্রির অর্থ দিয়েই ইরান তার সামরিক শক্তি বজায় রাখছে, আর সেই শক্তি বজায় রাখতে যে অস্ত্র এবং সরঞ্জাম দরকার সেগুলো আসছে চীন থেকেই। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে ইরানের তেল রপ্তানির প্রায় 90%ই যায় চীনে। এটা বিশাল একটা সংখ্যা। বলতে গেলে ইরানের অর্থনীতির মেরুদণ্ড হলো চীনের এই তেল বাণিজ্য, আর এই বাণিজ্য সম্পূর্ণ গোপনে হয়। ছদ্মবেশে ট্যাঙ্কার ব্যবহার করা হয়, সেগুলো নিজেদের ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে রাখে। কখনো কখনো জাহাজের পতাকা পর্যন্ত বদলানো হয় যাতে কেউ বুঝতে না পারে তেলটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে। এই তেলের অর্থ কোথায় যায়, এই প্রশ্নের উত্তর আরও ভয়ঙ্কর। গোয়েন্দা সূত্রগুলো বলছে এই অর্থের একটা বড় অংশ যায় আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হাতে। এটা ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, সাধারণ সেনাবাহিনী থেকে আলাদা এবং অনেক বেশি প্রভাবশালী। তারা শুধু সামরিক কাজেই নয়, ইরানের রাজনীতি এবং অর্থনীতিরও গভীরভাবে জড়িত। তেলের অর্থ দিয়ে তারা নিজেদের শক্তিশালী করছে, কিনছে নতুন নতুন অস্ত্র, তৈরি করছে আরও শক্তিশালী মিসাইল, প্রশিক্ষণ দিচ্ছে তাদের বিশেষ বাহিনীকে। চীন থেকে যে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আসছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি। গত 6 মাস ধরে ইরান তাদের মিসাইল কর্মসূচি নতুন করে সাজাচ্ছে। সেই কাজে প্রধান সহযোগী হিসেবে কাজ করছে চীন। তারা ইরানকে দিচ্ছে উন্নত মার্গদর্শন প্রযুক্তি, রকেট ইঞ্জিন এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ। এসব জিনিস ইরানের পক্ষ থেকে নিজ তৈরি করা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা খোলা বাজার থেকে এসব কিনতে পারে না, তাই চীনের সাহায্যে তাদের জন্য খুব অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু শুধু তেলের অর্থই কি চলছে এই সামরিক শক্তি বৃদ্ধি? গোয়েন্দা সূত্রগুলো বলছে না, আরও কিছু চ্যানেল আছে। আইআরজিসি এখন ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িয়ে পড়েছে। এটা তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক, কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন ট্র্যাক করা অনেক কঠিন। সাধারণ ব্যাংকিং চ্যানেলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা টাকা পাঠাতে বা নিতে পারে না, কিন্তু ক্রিপ্টোতে এই সমস্যা নেই। বিটকয়েন, ইথেরিয়াম বা অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে তারা সহজেই বিশ্বের যে কোনো প্রান্তে অর্থ স্থানান্তর করতে পারে। আরেকটি উপায় হলো স্বর্ণ ক্রয়। বড় পরিসরে সোনা কেনা হচ্ছে এবং সেগুলো মজুত করা হচ্ছে। সোনা হলো এমন একটি সম্পদ যা যে কোনো পরিস্থিতিতে মূল্য ধরে রাখে। নিষেধাজ্ঞা বাড়লে বা অর্থনৈতিক চাপ বেড়ে গেলে এই সোনা কাজে আসবে। তখন এটা বিক্রি করে যে কোনো প্রয়োজনও মেটানো যাবে। এই সব কিছুর পেছনে একটাই উদ্দেশ্য, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সাথে যে কোনো সংঘাতে টিকে থাকা। ইরান জানে তাদের শত্রুরা অনেক শক্তিশালী। আমেরিকা, ইসরায়েল, ইউরোপের দেশগুলো সবাই মিলে তাদের বিরুদ্ধে একটা জোট তৈরি করে রেখেছে। এই জোটের সাথে পেরে উঠতে হলে ইরানকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে হবে, আর সেই কাজ তাদের সবচেয়ে বড় মিত্র হলো চীন। শুধু ইরানেই নয়, এই অর্থ এবং অস্ত্র হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গাতেও। ইরান সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনী আছে যেগুলো এই অঞ্চলের সক্রিয়। হিজবুল্লাহ লেবাননে, হুথি ইয়েমেনে, হামাস গাজায় এবং আরও অনেক ছোট ছোট গ্রুপ ইরাক ও সিরিয়ায়। এই সবাইকে অর্থায়ন করে আসছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সরাসরি সামরিক সহায়তা দেওয়া হচ্ছে।